সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউ আবেদনের শুনানি। এ সময় আসামি পক্ষ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাকিস্তানি নাগরিক সহ 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদনের উপর শুনানি করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। মাননীয় আপিল বিভাগ বললেন যে এফিডেভিটের উপরে আমরা নির্ভর করি নাই, আরো সাক্ষ্য প্রমাণ আছে, তার উপর সেটার উপরে আমরা নির্ভর করেছি। আর সেই কারণেই এই এফিডেভিটগুলো আমরা বিবেচনায় আনি নাই। অ্যাটর্নি জেনারেল বলছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে যেসব সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে তা অকাট্য। তিনি আশা করেন দুজনেরই সাজা বহাল রাখবেন আপিল বিভাগ। সালাউদ্দিন কাদের চৌধুরী যে 71 সনে বাংলাদেশে ছিলেন তার অকাট্য প্রমাণ স্বরূপ প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র এবং সাক্ষী প্রদান করা হয়েছিল সেগুলো যদি বিশ্বাস করা যায়, এবং যেহেতু সেগুলো বিশ্বাস করা হয়েছে সেহেতু এই ডিফেন্স প্লি সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না, তখন এটাকে আর বিশ্বাস করা যায় না। এর আগে 30 সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিনই তাদের রায়টি পড়ে শোনানো হয় এবং ট্রাইব্যুনাল থেকে জারি করা হয় মৃত্যু পরোয়ানা। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ আওয়ামী লীগের জনসভা। বেলা 2:30টায় জনসভা শুরু হবার কথা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন। জনসভা উপলক্ষে রাজধানীর আশপাশের জেলা থেকে এরই মধ্যে রওনা হয়েছেন দলের নেতাকর্মীরা। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সাদ বিন শফিক। সাদ, এই মুহূর্তে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? শান্তা, আপনি যেমনটা বলছিলেন জনসভার প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। আমি এখানে ঘণ্টাখানেক ধরে অবস্থান করছি। এরই মধ্যে কিন্তু নিরাপত্তার নিশ্চিত করার জন্য যেসব আয়োজন তা সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সমাবেশস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং এখন আমি যদি আপনাকে দেখাই যে শেষ মুহূর্তে যেই স্টেজটা করা হয়েছে, স্টেজে কিন্তু একেবারে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে। আর আপনি যেমনটা জানাচ্ছিলেন, এই জনসভা উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের কাউকে দেখতে পাওয়া যায়নি। আমি ঢোকার পথে বাহিরে অপেক্ষমান অনেকে ছিলেন, কিন্তু যেহেতু জনসভা শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে, কিছুক্ষণের মধ্যেই আমি যেমনটা জানতে পেরেছি নেতাকর্মীরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই মূল সমাবেশস্থল এখানে চলে আসবে। এখন পর্যন্ত তারা নেই, তবে শেষ মুহূর্তের নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যে কার্যক্রম সেটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গিয়েছেন এবং তারা সন্তুষ্টি জানিয়েছেন এখন পর্যন্ত আয়োজন নিয়ে। শান্তা, সাদ, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জনসভার প্রস্তুতি আমাদেরকে জানাচ্ছিলেন সাদ বিন শফিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে যত ধরনের ঘটনা ঘটছে সেজন্য বর্তমান সরকার দায়ী। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক নাগরিক সভায় রোববার এই মন্তব্য করেন তিনি দাবি করেন, ইতালীয় নাগরিক হত্যায় বিএনপির কেউ জড়িত নন। জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হত্যা হবে, এই হবে। সেই জন্য যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী, পুলিশ এবং র্যাব এরা জড়িত। তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব, এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে, র্যাবকে বন্ধ করে দিতে হবে। পল্টন ও মতিঝিল থানার 3 মামলায় জামিনের মেয়াদ বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন নাকচ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। সকালে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ। এছাড়া 3 মামলায় জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর 4 জানুয়ারি মতিঝিল থানায়, 6 জানুয়ারি ও 29 ডিসেম্বর পল্টন থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করে পুলিশ।
ব্লগার হত্যার বিচারের বাণী যেন কাঁদছে নিভৃতি। প্রতিটি হত্যার পর নামে মাত্র গ্রেফতার, রিমান্ডের মহড়াই শুধু দেখেছে দেশবাসী, দেখেনি কোনো হত্যাকারীর বিচার। বিশিষ্টজনেরা তাই বলছেন, এই বিচারহীনতাই বাড়িয়ে দিয়েছে মুক্ত মনাদের হত্যার মাত্রা এবং পরিধি, সেই সাথে সাহস জুগিয়েছে উগ্র সাম্প্রদায়িক শক্তিকেও। বিশিষ্টজনদের দাবি, এসব হত্যার বিচার নিয়ে কোনো রাজনীতি না করে অপরাধীদের দ্রুত কাঠগড়ায় দাঁড় করানোর। সারোয়ার সুমনের রিপোর্ট। 2013 ফেব্রুয়ারিতে আহমেদ রাজীব হায়দার দিয়ে শুরু যে মৃত্যুর মিছিলের, সেখানে সবশেষ সামিল হলেন প্রকাশক ফয়সাল আরিফিন দীপন। প্রকাশ্য দিবালোক বা রাতের আধার, কি ঘর কি বাহির, সময় স্থান কোনো কিছুর বাজবিচার ছাড়াই উগ্রপন্থীরা একের পর এক নিভিয়ে দিচ্ছে মুক্তমনাদের জীবন প্রদীপ। একটি হত্যার স্মৃতি পুরনো না হতেই ঘটছে আরেকটি, অথচ কোনোটিরই বিচার না হওয়া কিংবা তদন্তের ধীর গতি জন্ম দিয়েছে হতাশার। বিশিষ্টজনেরা তাই প্রশ্ন তুলছেন, এসব হত্যা তদন্ত ও বিচারের ঢিমেতাল কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযোগ্যতা নাকি আন্তরিকতার অভাব? এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপটা তারা এখনো নিতে পারছে না কেন? কিছু কিছু মানুষকে তো তারা দাবি করে গ্রেফতারও করেছে, তারা বলেছে অনেককে তারা শনাক্ত করেছে, তারপরেও তাদের কোথায় আটকাচ্ছে? এটা যদি অযোগ্যতাও হয় কিংবা আন্তরিকতার অভাব হয়, দুটোই আমাদের জন্য অগ্রহণযোগ্য। রাজনীতি তো করার কোনো সুযোগ নাই এখানে, কিন্তু সমস্যা যে রাজনৈতিকভাবে সেটা বুঝতে হবে যে রাষ্ট্রের উপরই আঘাত হচ্ছে, ওই দল এই দলের উপর দোষ চাপানো, সেটার মধ্য দিয়ে কিন্তু অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা মনে করেন উগ্রপন্থীদের যুক্তির ধার নেই, আছে অস্ত্রের ধার। এখনই এই অশুভ শক্তিকে গুরুত্ব না দিলে বাইরের আধিপত্যকামীরা সুযোগ পাবে দেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ফায়দা লোটার। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে, অজুহাত তৈরি করে দিচ্ছে, যার ফলে বিদেশি যারা আধিপত্য বিস্তার করতে চায় আমাদের রাষ্ট্রের উপর, তাদের সুবিধা হয়ে যাবে। এটা আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি যে তারা মধ্যপ্রাচ্যে ওই ধরনের জঙ্গিদের দমন করার জন্য তারা প্রবেশ করেছে এবং মধ্যপ্রাচ্যকে ছারখার করে দিয়েছে। এদের কৌশলটাই হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মানুষ মনে করে যে আমরা কেউই নিরাপদ না, যতক্ষণ পর্যন্ত ওদের কাছে আমরা নতজানু না হব। এই বিশিষ্টজনেরা বলছেন, কোন সাম্প্রদায়িক শক্তির রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো বাস্তবতা বাংলাদেশে নেই। তবে ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে যেন কোনো পক্ষ দেশকে অস্থিতিশীল না করতে পারে, সেজন্য রাষ্ট্র জনগণ সবার সাবধান হওয়া জরুরি। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া এ সংক্রান্ত জারি করা রুল 31 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 27 অক্টোবর নির্বাচন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির তারিখ ঠিক করেন চেম্বার বিচারপতি। গত 21 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আপিল করে নির্বাচন কমিশন। গেল 13 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। আশফাকুল ইসলাম এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে ফাইনাল চূড়ান্ত শুনানি করার জন্য তারা হাইকোর্টে পাঠিয়েছেন এবং এর মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত যেটা করেছিলেন আগে, সেই প্রক্রিয়াটাও বহাল রেখেছেন, অর্থাৎ নির্বাচন এই মুহূর্তে হচ্ছে না। ঝিনাইদহের কালীগঞ্জে মা ও মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার মূল আসামি কামাল হোসেন র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। র্যাব 6 জানায়, গতকাল রাতে ঝিনাইদহ যশোর সড়কের কড়াইতলায় একটি মোটরসাইকেলের গতি রোধ করে তারা। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে থাকা 3 আরোহী। র্যাব পাল্টা গুলি ছুড়লে কামাল গুলিবিদ্ধ হয়, পালিয়ে যায় অন্য 2 জন। পরে আহত কামালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। গত 20 অক্টোবর কালীগঞ্জের ফরাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শাশুড়ি তাসলিমা এবং শালিকা তাসলিকে পুড়িয়ে হত্যা করে কামাল। রাজধানীর আদাবর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 6টার দিকে লাশটি উদ্ধার করেন আদাবর থানার উপপরিদর্শক কবির হোসেন। এ সময় মরদেহের পাশে একটি রিকশা পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি রিকশা চালক হতে পারেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পেট, গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।